ছাড়া জানেন তো আরো 5 জন এই ঘটনায় অভিযুক্ত ছিলেন। জানি। তাদের কারোরই অবস্থা আপনার মতো করুণ নয়। তাও জানি। তারা কিন্তু এখনো কেসটা চালিয়ে যেতে পারছেন। হতে পারে, আমার ঠিক জানা নেই। তারা বলেছেন যেহেতু এই অভিযোগ অনির্দিষ্ট এবং এর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, তাই কমিশনকে একদিন হাঁটতেই হবে। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু দোষী প্রমাণিত হলে আপনি বা আপনাদের মধ্যে যারা সত্যি সত্যি জড়িত ছিলেন তাদের কিন্তু জেল হতে পারে। জানি। তা আপনি যদি সবই জানেন তাহলে একটু নিষ্ক্রিয় থাকেন কি করে? নিষ্ক্রিয়তা নয়, অসহায়। কমিশনের সামনে একাই যায়, উকিল নিয়োগ করার কোনো ক্ষমতা নেই। 2007 সালে আপনাদের মানে মিশ্র অ্যান্ড রায় সলিসিটার ফার্মের প্রসিডিংস চার্জ কত ছিল জানেন? মানে মানে এই ধরনের ঘটনায় কত না ঠিক জানি না। 25,000 টাকা, আর হিয়ারিং এর দিন আরো 10,000 টাকা। আর সেটা দাঁড়িয়েছে 1,75,000। হিয়ারিংস এর দিন 30,000। এত টাকা আমার কল্পনা তো আসে না। আমি শুধু জানি যে আমি অভিযুক্ত এবং একজন সন্দেহভাজন ব্যক্তি। আচ্ছা, আপনার মনে হয় না আপনি বাদে আর বাকি 5 জন কি করে এখনো লড়াইটা চালিয়ে যাচ্ছেন? মানে আপনার কৌতূহল হয় না? কৌতূহলের কি আছে? অন্যরা অপদার্থ নয়। ওরা ভাগ্যবান, আমার সে শক্তি ছিল না। আচ্ছা, ওদের মধ্যে একজন শ্যাম চৌধুরী, ওই হরিয়ানার গুড়গাঁওতে ওই গাড়ি তৈরি কারখানার সঙ্গে অ্যান্সিলিয়ারি গুলো হয় না, ওখানে কি বলে ওটাকে, ওই বিটুমিন কোক সাপ্লাই করেন, স্ত্রীর নামে ব্যবসাটা। চৌধুরী তো? ইয়েস। আপনি কিসে ছিলেন? আমি কোল গ্রেড ইন্সপেকশনে ছিলাম। গ্রেড সি অথবা গ্রেড ডি মালকে গ্রেড এ বলে চালিয়ে দিলে অনেকটা টাকা পাওয়া যায়, তাই না? আমি সেসব করিনি কোনোদিন। বছরে 3-4 বার করে কমিশনের সামনে ওই একই কথা তো বলছেন নিয়ম করে। হ্যাঁ। কি মনে হয় এতে মামলাটা আপনাদের ফেভারে যাবে? জানি না। কেন? এই কথাগুলো এতবার এ বাড়িতে হয়ে গেছে যে প্রত্যেকবার মনে হয়েছে আমরা তো কোনো দোষ করিনি, কেন তবে অন্যায় শাস্তি পাবো? কিন্তু কোনোবারই আমাদের ফেভারে কিছু যায়নি। আপনারা কোনো দোষ করেননি। তো আপনারা যদি কোনো দোষ নাই করে থাকেন, আপনি আপনার হাজবেন্ডকে অপদার্থ বললেন কেন? একটু আগেই তো বললেন। আমার মনে হয় ও লড়াইটা থেকে সরে গিয়েছে। কেন সরে যাবেন কেন? আমি ওকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি। ঠিক, কিন্তু ওনার হাতে তো অন্য কোনো উপায় ছিল না। কিন্তু কাঁদলে তো এটাও প্রমাণ হয় না যে আমরা নির্দোষ। আমি কমিশনের সামনে কেঁদে প্রমাণ করতে পারবো যে আমি নির্দোষ? কেঁদে কি হবে? ছেলে মেয়েরা খিদের জ্বালায় কাঁদছে, আর ও অসহায় বাবা হয়ে কাঁদছে লুকিয়ে লুকিয়ে। আচ্ছা, কমিশন কি মেনে নিয়েছে উনি অন্যায়টা করেননি? নিজের দিদি মেনে নেয়নি? দিদি? ওয়েট, দিদি মানে? মানে আমার মেয়েটা সবুজের একবার একটা জ্বর এলো। আমার দিদিরা এখন থাকে নিউ জার্সিতে, এদেশে থাকে না, তখন এখানেই থাকতো। সবুজের একবার একটা জ্বর এলো, ডাক্তার দেখাতেই হতো। দিদির কাছে হাত পাতলেন? এছাড়া অন্য কোনো উপায় ছিল না। তা দিদি কি বললেন? এর থেকে বিয়ে ভেঙে বেরিয়ে আসাই ভালো। আমার করুণ মুখটার দিকে তাকিয়ে ও এ বাড়িতেই রয়ে গেল। তাহলে ওই 1,76,00,000 টাকা 9-6 করেও নিজের মেয়েকে ডাক্তার দেখাবার সাধ্য হলো না অরিজিৎ বাবু? কি করলেন টাকাগুলো? কি মনে হয় আপনি বাদে আর 5 জন কি করে কিভাবে এখনো এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন? আপনি জানেন? হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। তাদের সঙ্গে নিজেকে তুলনা করেছেন কখনো? সে শক্তি ছিল না, ভাবতাম ওরা ভাগ্যবান। ওরা তো পারলো অরিজিৎ বাবু, আপনি কেন পারলেন না? সম্পদ ঠিকই বলে আমার অপদার্থ। সেটা বোঝার পরেও কি করে এই অবস্থাটা মেনে নিলেন? কে বললো আপনাকে যে আমরা আমাদের এই অবস্থা মেনে নিয়েছি? ও হ্যাঁ, স্বাভাবিক, আপনি নিজের স্বামীকে ঢাকতে চাইছেন। গোটা দুনিয়া জানে উনি চাকরি থেকে সাসপেন্ডেড, কি ঢাকবো আমি? আচ্ছা, আপনি কি নিশ্চিত উনি অন্যায়টা করেননি? কিন্তু সে কথা তো এখনো প্রমাণিত হয়নি। 17 বছর হলো নির্বাসিত, সন্দেহভাজন মানুষ হিসেবে অভিযুক্ত। হ্যাঁ, আপনি বলছেন প্রমাণ হয়নি, সেটাই প্রমাণ হিসেবে যথেষ্ট নয়? আপনি জানেন, আপনি নিশ্চিত
যে উনি অন্যায়টা করেছেন? আপনি কি মনে করেন? না, উনি অন্যায় করেননি। দেখলেন তো কেমন জোর নেই গলায়। আবার তেমন জোর দিয়ে বললে বলতেন চোরের বউয়ের বড় গলা। না, পৃথিবীর ওই যে কোনো চোরের বউকে আপনি জিজ্ঞেস করুন, একই কথা বলবে, আমার স্বামী কোনো অন্যায় করতেই পারেন না। অপমান করছেন আমাদের। হেমা, না না, ছি ছি। আমি তো কয়েকটা সাধারণ প্রশ্ন করছি অরিজিৎ বাবুকে, যেগুলো তদন্ত কমিশন থেকে শুরু করে আর 5 জন যে কেউ করতে পারে। এবং আমাদের তার উত্তর দিতে হবে। আমাদের নয়, আপনাদের নয়, আপনাকে উত্তর দিতে হবে। বেশ, আমাকেই দিতে হবে। তাহলে আমার নিজের দিদির সামনে মাথা নিচু করে যে অপমানটা সয়ে বেরিয়ে এসেছিলাম, সেটা ঠিক ছিল না? আপনি বলতে চাইছেন সবুজের বাঁচা মরা থেকে ঝেড়ে ফেলতাম ওর বাবাকে, বিয়ে ভেঙে চলে যেতাম? এসব কথা না অনর্থক। করতেন মানে 100টা অপশন করা ছিল আপনার কাছে, কিন্তু ওই যে 1,76,00,000 টাকা, অত টাকা লোক ছেড়ে আপনি বা যাবেন কি করে এতগুলো টাকা? মানে ভেবে দেখুন, কথাটা কি খুব অসঙ্গত? সবকিছু ছিল আনসার্টেন তখন। তার মানে আপনি বলতে চাইছেন আমি নিজের স্বার্থে, লোভে, ওই অসংখ্য টাকার লোভে এ বাড়িতে থেকে গিয়েছিলাম? না মানে আমি বলতে চাইছি না, কিন্তু এর অন্য কি ব্যাখ্যা হতে পারে আপনি বলুন। এর অন্য একটা ব্যাখ্যা আছে অবশ্য, সেটা আমার নিজের মতো করে। কি বলুন? আসলে আমাকে মিথ্যেবাদী ভাবার সম্ভাবনা এত প্রবল, এত ভীষণ, যে কথাটা বলিনি, কাউকে গোপন করে রেখেছি। তা সেটা আর গোপন না রেখে বা সবার সামনে নিয়ে আসুন। শম্পা আমায় সমর্থন করে, ও জানে যে অন্যায়টা আমি করিনি। এসব কোনো প্রামাণ্য কথা নয়, কোনো টাফ রুট নিষ্ঠুর একটা রিয়ালিটির সামনে সব এই আবেগপূর্ণ প্রেমের ন্যাকা ন্যাকা কথা টিকতে পারে না। মশাই, আপনার মেয়ের জ্বর, তাকে ডাক্তার দেখাবার, চিকিৎসা করার সাধ্য নেই, বাড়িতে সর্বশান্ত হয়ে বসে রয়েছে। আপনার স্ত্রীকে তার দিদি, যিনি কিনা ইকোনমিক্সের অধ্যাপকের স্ত্রী, যিনি নিউ জার্সিতে থাকেন, খেলার ছলে অপমান করছে। আর আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিলেন, বাড়িতে এসে স্বয়ং সিদ্ধ হয়ে রয়ে গেলেন, মানে এই বাস্তবটাকে মেনে নিলেন। এর একটা উল্টো দিকও তো আছে, তাই না? অবশ্যই আছে, সেটাও বলছি। স্বামী মোটা টাকা ঘুষ খেয়েছে, প্রায় ড্যামেজ, ইম্পসিবল টু ইউটিলাইজ একটা গ্রেড সি মালকে গ্রেড এ বলে চালিয়ে দিয়েছে। 671 কোটি টাকার কনসাইনমেন্ট পাস করে দিয়েছেন 1,76,00,000 টাকার বিনিময়। এই সেই টাকা দিল্লি, প্যারিস, কত কি হতে পারে। তার জন্য ওই কি বলছিলাম আমি, দিদির অপমান। হ্যাঁ, ওই দিদির অপমান গায়ে না মাখলেও চলে। তো তাহলে সেই 1,76,00,000 টাকা গেল কোথায়? উনি কি বোকালো? তর্কের খাতিরে যদি ধরেই নি টাকাটা উনি নিয়েছেন, তবে সেটা কি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন? না না, অতটা বোকা লোক উনি নন। তবে আপনি জানেন কোথায় আছে সেই টাকাটা? যদি জানেন তাহলে বলছেন না কেন? না, আমি শুধু বলছি টাকাটা নিশ্চয়ই কোথাও আছে, আপনারা খুঁজে পাবেন। যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার স্বামী ঠিক। আপনার স্বামী ঠিক, কিন্তু ম্যাডাম আপনি তো ওনার অপদার্থতা নিয়ে বেশি চিন্তিত। তাহলেও ঠিক। এতটা সুনিশ্চিত হচ্ছেন কি করে? আমি আমার অপদার্থতাকে সম্মান করি, বোধহয় সম্ভব করে। খুব কঠিন শব্দ, সম্মান। এই প্রয়োজন যখন ভয়ঙ্কর হয়ে ওঠে না, তখন ওই শ্রদ্ধা, সম্মান, এগুলো বজায় রাখা অসম্ভব মাননীয় অরিজিৎ বাবু। আমি অপদার্থ, আপনারা আপনার স্ত্রীর মধ্যে কোন রকম সম্পর্ক নেই। অন্য কোন রকম সম্পর্ক যদি আপনি বলতে চান, আপনার হাজার চাইও নেই। আমিও তো সেটাই বলছি, এখানে শ্রদ্ধা, সম্মান, এইসব কোনো বোধগম্যতাহীন কোনো বিষয় নেই। অসহায়ত্ব, আপনি যেটা দেখাচ্ছেন, অসহায়ত্ব বলেও কিছু নেই। যেটা আছে সেটা হলো একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং। ওই ধরুন একটা বোঝাপড়া। আমাদেরই বাড়িতে বসে আপনি এই ধরনের একটা অপমানজনক মন্তব্য করেন কিভাবে? কোন অধিকারে? আমরা আপনার সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছি কখনো? না, তা হয়নি। তবে আসলে অসহায় মানুষ হিসেবে অরিজিৎ বাবুর চেহারায় অপমানের চিহ্ন খানিকটা কম। আমি না সেই হিসেবটাই কিছুটাই মেলাতে পারছি না। আমি তখন স্কুল পেরিয়েছি সত্য। আমার কোনো বন্ধু ছিল না, জানেন। আমারও না, সবুজেরও না। তারপর একদিন শুনলাম কি কথা?
তোমায় বলিনি কখনো কষ্ট পাবে বলে। না মানে কথাটা কি? একদিন আমার পাড়ার পরিচিত একজন আমায় এসে বললেন, হ্যাঁ রে, তোদেরকে সবাই চক্রধারীর ছেলে মেয়ে কেন বলে রে? চক্রধারী? হ্যাঁ, আমিও বুঝতে পারিনি প্রথমে। কথা ঠিক, তুমি জানতে, তুমি গাড়ি চালাতে বলে? না না, কেন মানে চক্রধারী কেন? আসলে বাবা আমাদের জন্য তখন একটা ভাড়া গাড়ি ড্রাইভ করতেন, আমাদের বাঁচানোর জন্য। বাবার হাতে স্টিয়ারিং ধরে থাকতো না, তাই সবাই বলতো চক্রধারী। কারা বলতো এ কথা? কেন, তুমি যাদের যাদের চেনো এই পাড়ার, তারা সবাই বলতো। ভগবান! আর এখানেই শেষ নয়। একদিন আমার পরিচিত একজন আমায় এসে বলতেন, হ্যাঁ রে, বাবা আছে? আমি বললাম। বাবার কাছে এসে বললেন, চক্রধারীদা, আমরা একটু শান্তিনিকেতন যাবো, আপনাকেই নিয়ে যেতে হবে। বুঝতেই তো পারছেন দিনকাল খারাপ, চোর ছাচরে পড়ে গেছে দুনিয়াটা। বাবা ওদের কিছু বলেননি জানেন, ওরা গাড়িটাও আর ভাড়া নেয়নি। আপনি বললেন না বাবার চেহারায় অপমানের চিহ্ন দেখতে পাওয়া যায় না, সেটার কারণ বাবা সেই অপমানগুলিকে সেলাম জানিয়ে রেখেছে, কখনো কাউকে জানতে দেয়নি, মাকেও না। আমি না হয় দরজা আড়াল থেকে শুনে ফেলেছিলাম, তাই না হলে হয়তো আমিও কখনো জানতাম না। ভাড়া গাড়ি চালাতেন আপনি? বন্ধু জোগাড় করে দিয়েছিল, মালিক ছিলেন অবাঙালি, এই বছর 6 চালিয়েছিল। আপনি জানতেন? কিছু রোজগার হতো, খাওয়াটা জোটাবার মতো যথেষ্ট নয়। তো ছাড়লেন কেন? একটা সাইটিকার ভয়ঙ্কর পেইন হতো, বুঝলেন, মানে মানে কোমর থেকে পা পর্যন্ত একটা একটা অসম্ভব ব্যথা। মানুষের অপমান সহ্য করার টেকনিকটা তাও শিখে ফেলেছিলাম, কিন্তু শরীর বেদরবাই করলে কি আর করা যায় বলুন। ওখান থেকেও ঘুরে দাঁড়ানো যেত। অরিজিৎ বাবু, আমি আপনার ছেলে মেয়েদের সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই, মানে আপনাদের দুজনের অসাক্ষাৎ। না, ওরা এর মধ্যে থাকবে না। আপনার কি মত? মঞ্জু,